হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো 3rd অক্টোবর আর আজ হলো বৃহস্পতিবার। আজকে বিকেল 5:20 নাগাদ সৌরভ বলল যে চল একবার ইনস্টিটিউটে যেতে হবে, কারণ ওখানে আমাদের একজন সিনিয়র দাদা আছে, পরিচিত দাদা, যার সাথে এখানে এসে আলাপ হয়েছিল রবীন্দ্র জয়ন্তী পারপাসে। তো সে হঠাৎ করে বলেছে যে একবার আসবে, একটুখানি গল্প করব। কারণ বুঝতেই পারছো, এই রিসেন্ট টাইমসে সাইরেন শুনে সবাই কিন্তু একটু হলেও নড়ে বসেছে। তো ওর মনে হলো যেহেতু ও এখানে একা থাকে, সেজন্য আমাদের সাথে একটু গল্প করলে ওর মনটা হালকা হবে। তাই জন্যই আমাদের বলেছিল যে তোমরা ইনস্টিটিউটে চলে এসো। আর দাদা যেহেতু বায়োলজি ডিপার্টমেন্টের, তাই সেই জন্য সেখানকার নানান রকমের এক্সপেরিমেন্ট চলে। ছুটির দিন থাকলেও দাদাকে ডিপার্টমেন্ট যেতে হয়েছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরাও একবার ঘুরে আসি। আর তার সঙ্গে তোমাদেরও একটা মিনি ট্যুর সৌরভের ইনস্টিটিউটের দিয়েই দিই। তো দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে আছি ভাইসম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের একদম অন্যদিকের ফুটপাতে। আর আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখান থেকে এই ইনস্টিটিউটে পৌঁছতে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে, মানে একদমই হাঁটা ডিস্টেন্সে। এর আগে আমি বেশ কয়েকবার সৌরভের ইনস্টিটিউটে এসেছি। আমরা যখন এসেছিলাম তার কিছু মাসের মধ্যেই রবীন্দ্র জয়ন্তী পড়েছিল। আর তখনই জানতে পেরেছিলাম যে এখানে যারা বাঙালিরা রয়েছে, মানে যে সমস্ত বাঙালি গবেষকরা রয়েছে, তারাই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা ছোটখাটো কালচারাল অনুষ্ঠান করে থাকেন। তো তখন সৌরভ আমাকে এই খবরটা দিয়েছিল, সৌরভও অন্য একজনের থেকে জেনেছিল। আর তারপরে আমি ডিসাইড করেছিলাম যে ঠিক আছে, তাহলে আমিও গান গাইবো। কারণ যেহেতু গান বাজনার একটা চর্চা ছিল এখানে আসার পরে, সেইটা যদি আবার নতুন করে শুরু হয় তাহলে ভালোই তো লাগে, কি বলো? তো সেই জন্য আমিও পার্টিসিপেট করেছিলাম এবং সেই সুবাদে বেশ কয়েকবার এখানে রিহার্সাল করতে এসেছিলাম। খুবই সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন ক্যাম্পাস। এখানে কিন্তু ছুটির দিনেও বেশ কিছু মানুষকে আমি হাঁটাচলা করতে দেখি। হয়তো কেউ ইভিনিং ওয়াকে এসেছে, কিংবা ছোট ছোট বাচ্চারা খেলে বেড়াচ্ছে। আমরাও মাঝে মধ্যে এরকম করতে পারি, বলো? এখানে এসে একটুখানি হাঁটাচলা করলাম বিকেলের দিকে। এরকম গাছগাছালি আর সবুজ দেখলে মনটা যেন খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায়। আর মনে হয় অনেক কিছু বোধহয় করার বাকি আছে জীবনে। সেটাই মনে হচ্ছিল এখানে হাঁটাচলা করতে করতে। এই দিকটায় আমি আগে আসিনি। সৌরভকেও বললাম যে তোমার ডিপার্টমেন্টেও কিন্তু একবার যাব। ও বলল যে সেটা তো অন্যদিকে পড়বে, আগে সেই দাদা যে ডিপার্টমেন্টে আছে, বায়োলজি ডিপার্টমেন্ট, সেখানেই বরঞ্চ যাই। কারণ ওরই আশেপাশে বলেছে যে একটু কফি নিয়ে বসে গল্প করবে। আজকে আবার এখানেও একটা কনফিউশন হয়েছে, আরো 2-3 জনের আসার কথা ছিল, কিন্তু তারা ভেবে বসেছে যে একজনের বাড়িতে সেই আড্ডাটা হয়তো বসবে, সেই জন্য তারা ওখানে গিয়ে অপেক্ষা করছিল। কিন্তু এই দাদা বললো যে না, বাড়িতেই তো রয়েছি, কারণ ছুটির দিনে অন্য কোথাও তো যাওয়ার জায়গা নেই এখানে, তাই বাড়িতেই থাকতে হবে। বাড়ির মধ্যে রয়েছি, বাড়িতে থেকে আর কতক্ষণই বা বোর হব। সেই জন্যই একটুখানি ক্যাম্পাসে এসে বসে এখানে গল্প করতে বেশ ভালোই লাগবে, তাই জন্যই বলা হয়েছিল। কিন্তু যাই হোক, একটা কনফিউশন হওয়ার কারণে বাকিরা আর কেউ আসতে পারেনি। তাই আমি আর সৌরভ দাদার সাথে বসে বেশ অনেকক্ষণ গল্প করলাম, নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কফিও খেলাম, আর মনটা সত্যিই ভরে গেল। কখন যে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল বুঝতেই পারিনি। বাড়ি তো ফিরবো, কিন্তু তার আগে ওই যে বলেছিলাম সৌরভকে যে ওর ডিপার্টমেন্টেও একবার যাব। আর এই দেখো গাড়ির নিচে কে বসে আছে, চোখ দুটো কিন্তু জল জল করছে। জানি না কতটা ক্যামেরায় বোঝা গেল, কিন্তু সামনে থেকে দেখে হঠাৎ করে দেখার পরে কিন্তু ভয়ই লেগে গেছিল। সন্ধ্যের সময়টা একদম নিঝুম হয়ে গেছে, তবে অনেকে ক্যাম্পাসের আশেপাশে জগিং করতেও শুরু করে দিয়েছে। সত্যি মানুষ কিছু শরীর সচেতন এখানে, আমরা বোধহয় এতটা কোনোদিনই হতে পারবো না। এই ভেন্ডিং মেশিনটা বেশ অন্যরকম, দেখো। এখানে সমস্ত নুডলস, পাস্তা, এই জিনিসগুলো রয়েছে যেগুলো একেবারে মাইক্রোওয়েভে গরম করলেই হয়ে যাবে। আর এখানে এই যে পেমেন্ট করার ব্যবস্থাটাও রয়েছে। সৌরভ মাঝে মধ্যে ভেন্ডিং মেশিন থেকেও খাবার খায়, তবে এইটা সম্ভবত কখনোই খায়নি। আর এটা যে কেমন খেতে হবে এটা একটা বড় প্রশ্ন, কারণ অনেক সময়তেই খাবারে কিন্তু নুন কম থাকে। আর এই যে এখানে দেখো দামও লেখা রয়েছে 25 সেকেল। 25 সেকেল বলতে ভারতীয় মুদ্রায় যদি কনভার্ট করা হয় তাহলে দাম হবে প্রায় 575 টাকা মতন। একজন আমাকে কমেন্ট করে বলেছো যে কস্ট অফ লিভিং জানাতে। নিশ্চয়ই খুব শীঘ্রই এরকম একটা ভিডিও আমি ক্রিয়েট করব যেখানে তোমাদের দাম সম্পর্কে একটা আইডিয়া হবে।
মানে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে কিরকম কিসের দাম হয় সেটা তোমরা বুঝতে পারবে। তো আমরা চলে এসেছি সৌরভের ডিপার্টমেন্টে। আর এই দেখো বাঁদিকে একটা ক্যাফেটেরিয়া মতন রয়েছে, ছোট একটা ক্যাফেটেরিয়া, এটা ডিপার্টমেন্টের নিজস্ব ক্যান্টিন নয়, ক্যান্টিনটা অন্যদিকে। আর একটা রান্নাঘর মতনও রয়েছে, অনেকে খাবার দাবার বাড়ি থেকে নিয়ে এসে এখানে একটু গরম করে নিয়ে এখানেই বসে খেয়ে নেয়। তো সেই ব্যবস্থাটা রয়েছে। সৌরভ যেহেতু একদম টিফিন নেওয়া পছন্দ করে না, সেই জন্য এখান থেকেই ক্যান্টিনে কোথাও গিয়ে খায়, অথবা ভেন্ডিং মেশিন থেকে স্যান্ডউইচ ইত্যাদি খেয়ে থাকে। আর এইটা হলো সৌরভের বসার ডেস্ক। এই ঘরটাতে বোধহয় 2 থেকে 3 জন বসতে পারে। সৌরভ যার ল্যাবে কাজ করে সেখানেও একাই একজন পোস্ট ডক্টরাল রিসার্চার, বাকি সবাই রয়েছে এমএসসি অথবা কেউ পিএইচডি করে। তবে রিসেন্টলি জানা গেছে যে আরেকজন ভারতীয় কিন্তু পোস্ট ডক হিসেবে জয়েন করবে। এখানে একটাই জিনিস যা আমার ভালো লাগছে, পরিচিত লাগছে, সেটা হলো এই পিরিয়ডিক টেবিলটা, ব্যাস। আর এখানে সৌরভের কিছু খাতা বইপত্র রয়েছে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাকে দেখে ও একটু গোছানোর চেষ্টা করলো। এবারে কিছু কথা শোনো সৌরভের থেকে। কদিন ধরে আর কি ভিডিওতে কোয়েশ্চেনটা এসছে যে আমি এত দেশ থাকতে কেন ইসরায়েলে এসেছি, যেখানে এত রকমের কিছু চলছে, ইসরায়েল অত্যন্ত বিতর্কিত একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, সেখানে আমি কেন ইসরায়েলকে বেছে নিয়েছি। তো এই প্রশ্নটা তোমাকেও আমি করেছিলাম, আশা করি তোমার মনে আছে, যখন আমরা প্রথম সাইরেন শুনেছিলাম তখন আমি তোমাকে এই প্রশ্নটা করেছিলাম যে হঠাৎ করে আমরা কেন তুমি ইসরায়েলকে বেছে নিলে আসার জন্য। তো তোমার কি বক্তব্য এটা নিয়ে একটু যদি তুমি ক্লিয়ার করে দাও আমার সমস্ত যারা ভিউয়ার্সরা আছে, মানে এখন যারা আর কি আমার ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে। আচ্ছা, প্রথমেই খুব ছোট করে বলতে গেলে ইসরায়েলে আসার মানে যেটা একদম প্রাথমিক কারণ সেটা পিওরলি একাডেমিক এবং সেটা পিওরলি গবেষণার জন্য, সেটা একদম প্রথমেই ক্লিয়ার করে দেওয়া ভালো। আর এবার সেখানে কেন সেটা হচ্ছে প্রশ্ন। তো মানে মোটামুটি আমরা জানি, ইতিহাস ঘাঁটলেও পাওয়া যাবে, বা আমরা যদি ইভেন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের ইতিহাসও দেখি, সেখানে কিন্তু ইহুদিদের অবদান অনস্বীকার্য এবং সেটা সবাই জানে, মানে এটা সর্বজন স্বীকৃত। ইভেন আমরা যদি নোবেল লরিয়েটদের একটা তালিকা তৈরি করি, সেখানে দেখা যায় যে 18 থেকে 20% মানুষ হচ্ছেন ইহুদি। তো এবার তারা বিভিন্ন জায়গায় স্ক্যাটার করে রয়েছেন এবং তাদের একটা বড় অংশ বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে এবং ইসরায়েলেও থাকে এবং ইউরোপের বিভিন্ন জায়গাতেও স্ক্যাটার। এবার ইসরায়েলের যেটা একটা খুব বড় দিক হচ্ছে যে অ্যাজ এ দেশ এবং অ্যাজ এ মানে একাডেমিক গন্তব্য হিসেবে কেমন, সেইটা একটা যদি প্রশ্ন হয়, তাহলে আমি যে ইনস্টিটিউটে রয়েছি সেই ইনস্টিটিউটের নাম হচ্ছে ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স। গবেষণার ক্ষেত্রে ইসরায়েলের মধ্যে এবং সারা পৃথিবীর মধ্যে আর কি এর নাম সবাই জানে। এবং বিশেষ করে আমি যে বিষয় নিয়ে গবেষণা করি, ভূতত্ত্ব এবং ভূরসায়ন, জিওকেমিস্ট্রি বলি, তার খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এবং ওয়াইজম্যানের আমি যদি রিসার্চ আউটপুট দেখি, সেটা গবেষণাপত্রের দিক থেকে হতে পারে, সেটা ফ্যাকাল্টি বা যারা এখানে বিজ্ঞানী হিসেবে কাজ করেন তাদের গবেষণার যে ক্ষেত্রে সেখানে তাদের অবদান, তার কিছু প্যারামিটার থাকে, তার কিছু মেট্রিক্স আছে, আমি অতটা ডিটেলে যাচ্ছি না, সেগুলো যদি দেখা হয়, নেচার পত্রিকা সেটা বার করে মাঝে মধ্যেই, তাহলে দেখা যাবে যে সেটা একদম মানে ওয়ার্ল্ডের প্রথম, যদি আমি 10টা বা প্রথম 15টা যদি ইউনিভার্সিটিকে বা রিসার্চ ইনস্টিটিউটকে যদি আমি একত্র করি, তার মধ্যে ওয়াইজম্যান ইনস্টিটিউট থাকবে। তো এবারে ইসরায়েল সম্পর্কে হয়তো সবার যে ধারণাটা রয়েছে যুদ্ধ এই রিলেটেড ব্যাপারটা নিয়ে, কারণ স্বাভাবিকভাবেই মিডিয়া থেকে যে নিউজগুলো যায় সেগুলো ওইগুলো নিয়েই হয়, কাজে ওইটার একটা আইডিয়াই মাথার মধ্যে গেঁথে গেছে। যদি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা ইউএন তৈরি করে, ইউনাইটেড নেশনস, তাদের একটা গ্রুপ এটা নিয়ে আলোচনা করে, ওয়ার্ল্ড ব্যাংকের ওইরকম কিছু মেট্রিক্স রয়েছে, সেইগুলোর দিকে যদি তাকাই, তার মধ্যে ওভারঅল যদি আমি দেখি যে এখানকার শিক্ষা ব্যবস্থা, তারপরে এখানকার শিক্ষাক্ষেত্রে জিডিপির কতটা অংশ সেখানে খরচা হয় সেই খাতে, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, এবং তারপরে এখানকার মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটাকে আমরা বলি, সেই সমস্ত দিক যদি সমস্ত কিছু দেখা যায়, তাহলে সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের এরকম 3-4টে প্যারামিটারকে একত্র করে শিক্ষা, স্বাস্থ্য এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং তার সাথে পার ক্যাপিটা গ্রস ইনকাম এবং আরো কিছু মেট্রিক্স রয়েছে, সেটাকে একত্র করে একটা এইচডিআই বলে ইউএন তৈরি করে। তো আমরা যদি সেই ডেটাগুলো একটু লক্ষ্য করি, সেগুলো কিন্তু মানে পৃথিবীতে যদি আমি দেশের একটা মোটামুটি র্যাঙ্ক করি, একদম টপ কিছু দেশের মধ্যে কিন্তু ইসরায়েল পড়ে। এটা হয়তো অনেকে জানে না, সেই জন্য এটা আমি আলাদা করে মেনশন করে দিচ্ছি।
আমরা কি একমাত্র ভারতীয় যারা এখানে রয়েছি? কারণ না। অনেক সময়তে তীরটা আমাদের দিকে ধরো চলে আসে যে এত মানে জায়গা রয়েছে, কেন তোমরা এই জায়গাটা বেছে নিয়েছো, কেন তোমরা এখানে গেছো, এটা যেমন একটা কমন প্রশ্ন। Right. কারণ আমিও অনেক সময়তে করে থাকি যে এরকম হয়েছে, কিন্তু আমি এখানে এসে দেখেছি যে অন্যান্য প্রচুর ভারতীয়রা রয়েছে। প্রচুর ভারতীয়রা। তো এটা নিয়ে কি বলবে তুমি? আচ্ছা, তো এখানে এটা বলার প্রথমেই বলতে হবে যে ইসরায়েল এবং ভারতবর্ষের রিলেশনটা কিরকম। ইসরায়েল এবং ভারতবর্ষের রিলেশন কিন্তু চিরদিনই খুব ভালো, এবং সেটা কোনোদিনই খুব একটা মানে শত্রুতার জায়গায় গেছে বা খুব একটা সম্পর্কটা খারাপ হয়ে গেছে, ডিপ্লোম্যাটিক সম্পর্কের কথা বলছি, সেটা কিন্তু নয়। এবং আমরা যদি আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন পলিসি দেখি, তার মধ্যে অনেক কিছুতে কিন্তু ইসরায়েলের সঙ্গে বাইল্যাটারাল চুক্তি রয়েছে। এবং ইসরায়েলের সঙ্গে ওভারঅল কিন্তু ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাটিক রিলেশন বা আন্তর্জাতিক ক্ষেত্রে জিওপলিটিক্যাল রিলেশন, সেটা কিন্তু যথেষ্ট ভালো। এবং ভারতে ইসরায়েলিরা প্রচুর ট্রাভেল করে। ইসরায়েলিরা যখন তাদের আর্মি সার্ভিস থেকে বেরিয়ে আসে, তখন এটা তারা অনেক বড় ছুটি পায়, এবং বেশিরভাগ ইসরায়েলি, আমি অ্যাটলিস্ট যাদেরকে মিট করেছি, তারা কিন্তু ভারতবর্ষে গেছে ভ্রমণ করতে, এবং তারা প্রচুর দিন কাটিয়ে এসছে। কেউ নর্থ ইন্ডিয়ায় গেছে, কেউ হিমালয়তে গেছে, কেউ সাউথে গেছে, কিন্তু তারা জানে এবং তারা ভালোবাসে। তো এটা হচ্ছে ওভারঅল দেশের মধ্যে, দুটো দেশের মধ্যে সম্পর্ক। দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই যেটা আমি বললাম যে বিশেষ করে সায়েন্সে মানে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ইসরায়েল হচ্ছে মানে একদম প্রথম সারির একটা দেশ। সেই জন্য এখানে অবশ্যই আমরা যারা বিজ্ঞানের লোক, তাদের একটা নজর এখানে থাকে, এবং প্রচুর মানুষ এখানে আসে গবেষণা করতে, বিশেষ করে পিএইচডি এবং পোস্ট পিএইচডি গবেষণার ক্ষেত্রে। সেটা একটা কারণ। এবং আমি যেটা বলতে পারি যে এই মুহূর্তে মানে এমবাসির আমরা যদি ডেটা দেখি, তাহলে মোটামুটি অ্যাটলিস্ট মানে 20,000 মতো ভারতীয় এখানে রয়েছে। এবং রিসেন্টলি আরেকটা যেটা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে এখানকার যে কনস্ট্রাকশন সাইট, সেখানেও প্রচুর ভারতীয়রা আসেন। আমি ইনফ্যাক্ট পার্সোনালি 2-1 জনকে মিট করেছি আমরা যেখানে থাকি সেখানে। তারা খুব রিসেন্টলি এসছেন, কারোর নদিয়াতে বাড়ি, কারোর রাজস্থানে বাড়ি। তো তারা কিন্তু এখানে এসছেন কনস্ট্রাকশন সাইটে কাজ করার জন্য। সেখানে অনেক চাইনিজ মানুষও কাজ করেন, থাইল্যান্ডের প্রচুর মানুষ কাজ করেন। তো ইসরায়েলে ওভারঅল আমি যদি বলি, সাউথ ইস্ট এশিয়া এবং বিশেষ করে ভারতের প্রচুর মানুষ থাকেন। আমরা এখানে একা থাকি এটা একেবারেই নয়। ইভেন আমার যে ইনস্টিটিউট, সেখানের একটা মেজরিটি ইন্টারন্যাশনাল যারা পোস্টডক বা ইন্টারন্যাশনাল যারা গবেষক, তাদের একটা বড় অংশ কিন্তু ভারতীয়। এই যে এত বিতর্ক চলছে, আমার কমেন্ট বক্সেও আশা করি দেখতে পাচ্ছ নানান রকমের বিতর্কের, মানে আমি যেটা এক্সপেক্টই করিনি ধরো সেই ধরনের বিতর্কও চলছে। এবং কিছু মানুষ মানে রীতিমতো স্ল্যাং ওয়ার্ড ইউজ করে মেসেজ মানে কমেন্ট সেকশনে লিখেছেন যে আমরা কেন এইখানে গেছি, আমরা মিসাইল আমার মাথার ওপর এসে পড়লে তবে আমি এখান থেকে পালাবো। তো তোমার কি এটা নিয়ে বলার? প্রথমত হচ্ছে যারা এই কমেন্টগুলো করছেন, তাদের মধ্যে আমি যতদূর দেখেছি তারা কেউ মিডল ইস্টেরই নন। ঠিক আছে, তারা কেউ কোনোদিন প্যালেস্টাইনেও যাননি, কেউ কোনোদিন ইসরায়েলেও যাননি। তারা একটা অন্য মহাদেশের অন্য কোনায় বসে অনেক কিছু বলছেন। তার অনেকটা আসছে খবরাখবর দেখে, তার অনেকটা আসছে টুইটার দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, ইত্যাদি ইত্যাদি। কাজেই তারা কি ভাবছেন, কি বলছেন, সেটা দিয়ে অ্যাকচুয়াল জিওপলিটিক্যাল সিচুয়েশন সেটাকে মাপা একেবারেই ঠিক নয়, এবং আমি সেটা করিও না। বলতেই পারেন, তাদের সেই বাক স্বাধীনতাটুকু ইউটিউব দিয়েছে, কাজেই বলতেই পারেন। কিন্তু সেটা তারা যে জায়গা থেকে বা যে ধরনের খবরাখবর থেকে বলছেন বা যে ধরনের মানে চিন্তাভাবনা থেকে বলছেন, সেটাতে আমাদের তো কারোর হাত নেই। এবং সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তার অনেক কারণ আছে। সেগুলোর জন্য এরকম একটা ছোট্ট কথোপকথন যথেষ্ট নয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে যুদ্ধর একটা পরিবেশ তো রয়েছে ডেফিনেটলি এখানে। এখনই সবাই জানেন যে হামলা হয়েছে, হামলা চলছে, বর্ডারে অশান্তি চলছে বিভিন্ন জায়গায়। তো সেইটা অবশ্যই চলছে। তবে আমি যেটা সবাইকে বলবো যে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে খবরগুলোকে পেশ করা হয়, এবং আমি সবাইকেই এটা বলবো যে কোনো একটা খবর, আমি নিজেও সেটা করি, সেটা না আমি 3-4টে প্রায় সোর্স থেকে একই খবর দেখার চেষ্টা করি, তারপরে একটা নিজে কিছু একটা ভাবতে পছন্দ করি বা একটা সিদ্ধান্ত নিই বা একটা খবর সম্পর্কে অবহিত হলাম এটা মনে করি। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। এবং যারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানে ইসরায়েল শুনলেই কিছু লোক আছেন খুব ক্ষেপে যান, আবার কেউ কেউ আছেন ইসরায়েল শুনলেই খুব অন্ধভাবে ইসরায়েলের সাপোর্টে অনেক কিছু বলে দেন। এই দুটোর কোনোটাই ঠিক নয়। বিশেষ করে যারা ইসরায়েলে থাকেন, যারা ইসরায়েলি এবং যারা ইসরায়েলে বিদেশিরা থাকেন, তারা এটা খুব ভালো করে জানেন। এখানেও কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা গভর্নমেন্টের বিভিন্ন পলিসি তাদের যেরকম সমর্থন করেন তার বিপক্ষেও রয়েছেন। কাজে এই জিনিসটা ওইভাবে একটা সাদা বা কালো ওভাবে দেখা যায় না। এবং মিডল ইস্টের যে পলিটিক্সটা ওভারঅল, সেটা প্রচন্ড জটিল পলিটিক্স।
তার বেশিরভাগ জায়গাটাই গ্রে, এবং সেখানে ওইভাবে সাদা কালো বলা যায় না। এবং বিদেশ নীতিগুলো অ্যাকচুয়ালি কি সেটা সম্পর্কে আমাদের বিভিন্ন জায়গায় যারা বসে রয়েছেন তাদের অ্যাকচুয়াল ধারণাও অনেক ক্ষেত্রে নেই, বা পূর্ণ ধারণা নেই, যার ফলে বিভিন্ন মতামত অনেক সময় খুব স্ট্রং মতামতও বেরিয়ে আসে। কিন্তু সব থেকে বড় কথা, সেগুলোকে নিজেরা ভেরিফাই করা উচিত। এবং মানে একটা জিনিস যেটা প্রচন্ড লেয়ার্ড এবং সেখানে একটা প্রচন্ড ইতিহাস, জটিল ইতিহাস জড়িয়ে রয়েছে, রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস দুভাবেই, সেখানে ওরকমভাবে একটা স্ট্যান্ড নেওয়া খুব কঠিন কাজ। সেটা ইসরায়েলিরাও নিতে পারেন না অনেক সময়। কিন্তু হ্যাঁ, অবশ্যই আলটিমেটলি আমি বলতে পারি যে সবাই এখানে, অ্যাটলিস্ট আমার যারা বন্ধু বান্ধব, যারা ইসরায়েলি যারা রয়েছেন, কলিগ রয়েছেন, সহকর্মী, অন্যান্য চেনা জানা যারা রয়েছেন, সবাই, আমি নিজেও, আমরা অবশ্যই আলটিমেটলি মানে দিনের শেষে আমরা শান্তির পক্ষে। তোমরা শুনলে যে সৌরভ অনেক রকম মানে ক্লারিফিকেশন দিল তোমাদের সামনে। আশা করি তোমাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার কিছুটা হলেও, কারণ মানে আমার আগের দুটো ভিডিওতে যে পরিমাণ কমেন্টস আমি দেখেছি, মানে সেখানে ইসরায়েল নিয়ে প্রচুর যেমন কমেন্টস রয়েছে, তেমন মানে ইসরায়েলের বিরুদ্ধে প্রচুর কমেন্টস রয়েছে, যেটা কোয়াইট এক্সপেক্টেড। কারণ যেহেতু মানে তোমরা হঠাৎ করে আমাকে খুঁজে পেয়েছো, আমি ইসরায়েলে থাকি, ইসরায়েল নিয়ে আমি ধরো ব্লগের মধ্যে ইসরায়েল নিয়ে কথাবার্তা বলছি, কিছু করছি, কাজে এটা তোমাদের কাছ থেকে এক্সপেক্টেড যে তোমরা এই ধরনের কমেন্টস করবে। তবে যেটা আমাদের মানে বিষয়টা ফাইনাল যে মানে বক্তব্য, সেটা হলো যে আমরা একেবারেই কোনো রকম মানে কি বলবো, এই ধরনের জিনিসকে আমরা সাপোর্ট বা বিপক্ষে ওরকম ভাবে আমরা একেবারেই এইসব কিছু বলতে আসিনি। যে জায়গাটায় রয়েছি, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বা যাচ্ছি না, সেইটুকুই জাস্ট তুলে ধরা। কারণ আই এম মানে আফটার অল আ লাইফস্টাইল ব্লগার, তো সেই জন্য আমার লাইফস্টাইলের মধ্যে এটা ইনক্লুডেড, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এইটাই ক্লিয়ার করার ছিল তোমাদের কাছে। আর ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে আমাকে তোমরা মানে সবে সবে চিনতে শুরু করেছো, আমি সত্যি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ। তোমরা যে পরিমাণ মানে ভালোবাসা আমাকে দিয়েছো এই 1-2 দিনে, মানে আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এই সংখ্যক মানুষ আমি মানে এই সংখ্যক মানুষের কাছে আমি কোনোদিন পৌঁছতে পারবো, এটা আমি এক্সপেক্টই করিনি, ভাবনাতেই আসেনি আমার। তো সেখানে তোমরা এত পরিমাণ সাপোর্ট করেছো এই 2 দিনে আমি দেখতে পেয়েছি, এবং তোমরা যেভাবে আমার মানে কিছু কিছু ক্ষেত্রে আমাকে কিছু ভালো জিনিস লিখেছো, যেটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। এবং এটা আশা করি আমি এইটাকে নিয়েই এগোতে পারবো, এই জিনিসটাকে আর কি মানে সাপোর্ট সিস্টেম হিসেবে দেখতে পারবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, আর খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে দেখা হবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল আইকন, সো দ্যাট আমি যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের মতন জানাই বাই।